আসসালামু আলাইকুম, ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। সত্যিকার ভয়ের অনুভূতি পেতে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের সাথেই থাকুন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের আজকের হরর নাইটের 108তম এপিসোডের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডে একটি ঘটনা নিয়ে হাজির হয়েছি। এই ঘটনাটি আমাদেরকে যিনি দিয়েছেন, ওনার নাম মোহাম্মদ সাগর কাজী। ওনার বাড়ি বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার উদয়পুর উত্তরকান্দি গ্রামে। উনি যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন, এই ঘটনাটি ওনার এলাকার অনেক মানুষ জানেন বলে আমাদেরকে জানিয়েছেন। আপনাদের জানা বা আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো কিন্তু আমাদেরকে লিখে বা রেকর্ড করে afnanthehorrorworld@gmail.com এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারেন। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORRORWORLDBD afnanthehorrorworld@gmail.com। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। ঘটনা কেমন লাগছে তা জানিয়ে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক পেজের গ্রুপ তো রয়েছে আফনান দ্য হরর ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনাদের মতামত জানাতে পারেন। এই ভিডিওর লাইক বাটনে প্রেস করতে ভুলবেন না। ভিডিওর লিঙ্কটাও বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ করছি, তাহলে যারা সত্য ভয়ের ঘটনা শুনতে ভালোবাসেন তাদের কাছে আফনান দ্য হরর ওয়ার্ল্ড পৌঁছাতে পারবে। তাদের জানা বা তাদের সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো আমরা কিন্তু পেতে থাকবো। তাহলে আমাদের চলার পথ অনেকটা মসৃণ হবে এবং অনেকটাই দীর্ঘায়িত হবে ইনশাল্লাহ। প্রিয় লিসেনার্স, আফনান্স পি ইউটিউব চ্যানেলে কিন্তু প্রতি রবিবার অমীমাংসিত রহস্যের সিজন 2 আমরা কিন্তু চালু করেছি, আর মঙ্গলবার থাকছে ফিয়ার উইথ টুয়েসডে। যারা আমাদের ওই চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। এই ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু আফনান্স পি ইউটিউব চ্যানেল লিঙ্কটা দেওয়া রয়েছে। চলুন ঘটনায় চলে যাই। প্রিয় লিসেনার্স, সাগর কাজী ভাই উনি যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন, এই ঘটনাটি ঘটেছিল ওনাদের পার্শ্ববর্তী গ্রাম আস্থাইল যেই জায়গাটা, সেখানে ওনাদের এলাকার বেশ নাম করা একটা বাড়ি, শরীফ বাড়ি। ওই শরীফ বাড়ির একটা ছেলে যার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুর রহমান, আর তার বন্ধু যার নাম হচ্ছে শরীফুল, তার সাথে মূলত এই ঘটনা ঘটেছিল। তো চলুন ঘটনা শুনে আসি। এই যে আব্দুর রহমান, এর পেশা হচ্ছে ছাগল গরু চড়ানো। শুনে মনে হতে পারে যে সে ছাগল গরু চড়ায়, তার আর্থিক অবস্থা কি ভালো না? না, বিষয়টা আসলে এরকম না। তার বাবা কিন্তু অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তি, আর তাদের জমি জমা অনেক। সমস্যা কিন্তু এই আব্দুর রহমানের মধ্যে। এই ছেলেটা ছিল খুবই দুষ্টু প্রকৃতির, আর তার বাজে ধরনের একটা অভ্যাস ছিল। সে অভ্যাসটা হচ্ছে, সে যদি কোনো কারণে রেগে যেত, সামনে থাকা মানুষ হোক, যেই হোক, যার উপর রাগ করবে তাকে কামড় বসিয়ে দিত। এদিকে এই ছেলের এরকম আচরণ অনেকেই তো সহ্য করতো না। অনেক সময় তার বাবাকে এই বিষয়ে নালিশ করা হয়েছে, তার বাবা শাসনও করেছেন, কিন্তু এই আব্দুর রহমানের এই যে অভ্যাস বা আচরণ, এটাতে পরিবর্তন দেখা গেল না। পারিবারিকভাবে, সামাজিকভাবে অনেকভাবে তাকে শাসন করার চেষ্টা করা হয়েছে, কিন্তু কোনোভাবেই সে এই বদ অভ্যাসটা বদলাতে পারেনি। শোনা যায় সে যখন ক্লাস 3তে পড়তো, তখন স্কুলের একজন টিচার দুষ্টুমির কারণে তাকে বেত দিয়ে কয়েকটা আঘাত করেছিলেন। তারপর এই আব্দুর রহমান রেগে গিয়ে ওই টিচারের হাতে এমন একটা কামড় বসিয়ে দিয়েছিলেন, এক কামড়ে মাংস উঠে গিয়েছিল। এই বিষয়টা নিয়ে পরবর্তীতে স্থানীয়ভাবে বসা হয়। তখন এই আব্দুর রহমানের বাবা, উনিও খুবই লজ্জিত হন ছেলের এহেন কর্মকাণ্ডে। এরপর সিদ্ধান্ত নেওয়া হয়, গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া হয় যে আব্দুর রহমানকে স্কুল থেকে টিসি দিয়ে দেওয়া হবে। আর আব্দুর রহমানের বাবাও চিন্তা করলেন, এই ছেলেকে যদি এখানে রেখে দেওয়া হয় তো ভবিষ্যতে আবার এই টাইপের কাজ করবে, কারণ তার এই বদভ্যাস তো বদলানো যাচ্ছে না। এই জন্য তিনিও চিন্তা করলেন, একে দিয়ে আর লেখাপড়া হবে না, ওর কাজ শেষ, ওকে দিয়ে এখন গরু ছাগল চড়ানোই লাগবে। এরপর মূলত আব্দুর রহমানের বাবা উনি কী করলেন, ছেলেকে স্কুল থেকে নিয়ে একেবারে মাঠের কাজে লাগিয়ে দিলেন। মাঠের কাজ বলতে বাড়িতে যত গরু ছাগল ছিল সেগুলো চড়ানো, সেই কাজই সে ওই ছোটোবেলা থেকে শুরু করেছে। এইখানে গিয়েও কিন্তু একটা সমস্যা দেখা দিচ্ছে, সেটা হচ্ছে গরু ছাগল তো মানুষের মতো না যে বললেই সে শুনবে, যদি না শোনে সে কোনো কিছুর উত্তর দেবে। তারা তো অবলা প্রাণী, তারা তাদের মতো করে চলাফেরা করবে, এটাই বাস্তবতা।
এদিকে হতো কি, কোনো গরু ছাগল যদি ছোটাছুটি করত, আব্দুর রহমান কি করত, ওই গরু ছাগলের পিঠে, ঘাড়ে, পেটে কামড় বসিয়ে দিত। এমন কামড় দিত সেখান থেকে রক্ত বের হয়ে যেত। শুধু যে নিজেদের গরু ছাগলে কামড় দিত তা তো না, সে কিন্তু অন্যের গরু ছাগলেও কামড় বসিয়ে দিত। দেখা যেত যে তাদের খেতে অন্যের গরু ছাগল চলে আসছে, আব্দুর রহমান কিন্তু তার সেই বদভ্যাস সেটা প্রয়োগ করত। এটা নিয়েও কিন্তু অনেক বিচার সালিশ হয়েছে। এক পর্যায়ে গ্রামের লোকজন এই আব্দুর রহমানের নাম দিয়ে দেয় দাঁত কাটা রহমান। দাঁত দিয়ে কামড় দিয়ে কেটে দিত, তো এই জন্য নাম হয়ে গেছে দাঁত কাটা রহমান। আর এই দাঁত কাটা রহমান নামে মোল্লাহাট এলাকার অনেকেই নাকি এই আব্দুর রহমানকে চিনত। এখন যে ঘটনাটি বলবো আর কি, এই ঘটনাটি শুরু হয়েছিল 2012 সালের জানুয়ারি মাসের প্রথম দিকে। তখন কিন্তু প্রচণ্ড শীত। আর এই যে আব্দুর রহমান, তার কিন্তু এই বদ অভ্যাসের কারণে বন্ধু বান্ধব ছিল খুবই কম। তারপরেও তার একজন বন্ধু ছিল, এই বন্ধুটা তারই প্রতিবেশী, তার নাম হচ্ছে শরীফুল গাজী। এই শরীফুল গাজীর সাথে আব্দুর রহমানের সম্পর্ক কিন্তু অনেক ভালো ছিল। এই শরীফুলের বাবার নাম হচ্ছে মরহুম আলম গাজী, উনিও খুবই ভালো একজন মানুষ ছিলেন। কিন্তু এই যে শরীফুল এই আব্দুর রহমানের সাথে যেহেতু বন্ধুত্ব হয়েছে, এই দুইজনের কিন্তু অভ্যাসগত বেশ কিছু মিল ছিল। দুটোই ছিল খুবই দুষ্টু প্রকৃতির। এই কারণে দুজনের মিল কিন্তু খুব ভালোই হয়েছে। তো ঘটনা যে রাতে ঘটে, সেই দিনটা ছিল মঙ্গলবার। প্রচণ্ড শীত পড়েছে, আর আমরা জানি শীতকালে কিন্তু খেজুর গাছ কাটা হয়। গাছ কাটা বলতে রস বের করার জন্য গাছের উপরিভাগের একটা নির্দিষ্ট অংশ কাটা হয়। যারা গাছ কাটেন এদেরকে আমরা স্থানীয়ভাবে গাছি বলে থাকি। এই যে শরীফুল আর আব্দুর রহমান, এই দুইজন তো খুবই দুষ্টু। রাতের বেলা খেজুরের রস চুরি করে খেতে তাদের খুবই ভালো লাগে। বিভিন্ন সময় তারা এই কাজ করে। তাদের এলাকায় একজন ব্যক্তি রয়েছেন, তার নাম হচ্ছে নিজাম। এই নিজাম উনি খুবই সাহসী এবং বদমেজাজি একজন মানুষ। তিনি গাছই ছিলেন। অনেকগুলো গাছ উনি গাছের মালিকদের কাছ থেকে নিতেন। সেই গাছের রস সংগ্রহ করবেন, সেখান থেকে উনি গুড় তৈরি করবেন, এগুলো বিক্রি করবেন। এটা ছিল তার পেশা। বিশেষ করে শীতকালে তিনি এই কাজটি করবেনই, যেহেতু উনি বিভিন্ন গাছগুলো মালিকের কাছ থেকে বুঝে নিতেন। সেই কারণে গাছগুলো পাহারা দেয়া, যাতে করে এই গাছের রসগুলো নষ্ট না হয়, এটা তো তার একটা দায়িত্ব। এই জন্য উনি হাঁড়ি পেতেই যে শুধু বসে থাকতেন বা বাড়িতে গিয়ে ঘুমিয়ে যেতেন তা কিন্তু না। উনি হাঁড়ি পাতার পর সারা রাত পাহারা দিতেন, বা রাতের একটা বড় অংশ উনি পাহারা দিতেন। এই কারণে কিন্তু ওনার পাতা হাঁড়ি থেকে রস খাওয়া এটা কিন্তু খুব কঠিন ব্যাপার ছিল। এদিকে এই যে আব্দুর রহমান আর শরীফুল, এই দুইজনও তো কম যান না। এই দুইজনও তো বেশ দুষ্টু। তারা চিন্তা করলেন যেভাবেই হোক এই নিজাম গাছির গাছ থেকে রস চুরি করে তারা খাবেই। শুধু রস চুরি করে খাবে না, এই রস চুরি করে তারা পায়েস রান্না করবে। এমনিতে খাবে, আবার রস নিয়ে পায়েস রান্না করবে, সেটাও খাবে। এখন নিজাম গাছের গাছ থেকে রস চুরি করে তো কঠিন ব্যাপার। সে সব সময় পাহারা দেয় রাতের বেলা। সে যেই গাছে হাঁড়ি বসিয়েছে সেই গাছগুলোর কাছে যায়, একবার যায় না, কয়েকবার যায়। সুতরাং একটা রেকি করতে হবে, অর্থাৎ সে কিভাবে আসা যাওয়া করে, একটা গাছের কাছ থেকে সে চলে যাওয়ার পর আবার ওই গাছের কাছে আসতে কতটুকু সময় লাগে, এই সময়ের মধ্যে তারা চুরি করবে। এই চিন্তা থেকে তারা তো এক রাতে বেরিয়েছে, অর্থাৎ যেই রাতে ঘটনা ঘটে আর কি। ওই সময় কিন্তু প্রচণ্ড কুয়াশা ছিল, যার কারণে দূর থেকে কিছু দেখা যাচ্ছে না। আর এই দুইজনের কাছে কিন্তু কোনো লাইট ছিল না। লাইট জ্বালালেই তো ওই নিজাম গাছি টের পেয়ে যাবে যে এখানে লোক আছে, তখন তো হবে আর এক বিপদ। আর নিজাম গাছির যেই হাঁড়ি, এই হাঁড়ি থেকে রস চুরি করে খেতে গিয়ে কত লোকে যে নিজাম গাছির লাঠির হাতের বেদম পিটুনি খেয়েছে তার হিসাব নেই। এই জন্য কিন্তু এই নিজাম গাছির যেই হাঁড়ি, এগুলোতে কেউ চুরি করতে যেত না। এই রিস্ক নিয়েই কিন্তু এই আব্দুর রহমান আর শরীফুল গিয়েছে। যেহেতু তাদের কাছে লাইট ছিল না,
আর কুয়াশাও ছিল। নিজামগাছি কিন্তু বুঝতে পারছে না যে এই নিজামগাছি ছাড়াও দূর থেকে 4টা চোখ অর্থাৎ 2 জোড়া চোখ নিজামগাছির উপর নজর রাখছে। নিজামগাছির কাছে কিন্তু লাইট ছিল, আবার এক হাতে একটা হারিকেনও ছিল, মানে দুটো জিনিসই ছিল। আর হাতে তো একটা লাঠি ছিলই। লাঠি মূলত দেখা যাচ্ছে যে হঠাৎ করে শেয়াল সামনে চলে আসলো, কুকুর সামনে চলে আসলো। আর রাত বেড়েতে হাঁটাচলা করতে গেলে তো কত ধরনের জিনিস সামনে চলে আসতে পারে, সাপ চলে আসতে পারে। যদিও শীতকালে সাপের আনাগোনা কম থাকে, তবুও আসতেই পারে। এই জন্যই মূলত হাতে একটা লাঠি নিয়ে সে চলাচল করত। আর চোর যদি সামনে পেত, বেধরক পিটুনি দিতে সে বিন্দুমাত্র দ্বিতীয়বার চিন্তা করতো না। এদিকে তারা দেখছে যে নিজামগাছি কোথায় যায়। তো নিজামগাছির যে টর্চ লাইট বা হারিকেন, এটা দেখলে তো বোঝা যাচ্ছে দূর থেকে, কুয়াশার মধ্যে তো বেশ দূরত্ব পর্যন্ত দেখা যায় আলোগুলো। তো বুঝতেছে যে একটা গাছ থেকে যখন আর একটা গাছের কাছে যায়, পুরো রাউন্ড দিয়ে আসতে তার সময় লাগে মোটামুটি 15-20 মিনিটের মতো বা আধা ঘন্টার মতো। তো বুঝতে পারলো যে এই আধা ঘন্টার মধ্যে কাজ সারতে হবে। নিজামগাছি কোন কোন জায়গায় হারি পেতেছে এটা কিন্তু তারা আগে থেকেই খোঁজ খবর নিয়েছিল। তারা বুঝতে পেরেছিল এই জায়গা থেকে এখন ওই জায়গায় যাবে, ওই জায়গা থেকে ওই জায়গায় যাবে, তারপর আবার এখানে আসবে। এরকম করে বেশ খানিকক্ষণ যখন হয়ে যায়, তখন তাদের মধ্যে একটা আশার আলো জেগে ওঠে। তা হচ্ছে তারা খেয়াল করে নিজামগাছি এবার আর চারদিকে বেশি একটা ঘোরাঘুরি করছে না, 2 রাউন্ড দিয়েই সে বাড়ির দিকে চলে যাচ্ছে। এই দৃশ্য দেখে আব্দুর রহমান আর শরীফুল তো বেজায় খুশি যে এইবার বেশ আরামায়েশ করেই রস চুরি করা যাবে, যেহেতু সে বাড়ির দিকে চলে গেছে। তারা যখন দেখলো নিজামগাছি হাতে হারিকেন নিয়ে যাচ্ছে, মাঝে মাঝে টর্চ লাইটটাও জ্বালাচ্ছে, তারা দেখলো যে নিজামগাছি অনেক দূর চলে গেছে। এরপর তারা তাদের সেই চুরিবিদ্যার প্রয়োগ শুরু করে দিল। তারা গাছে উঠছে, তবে গাছে উঠছে কিন্তু একজন যে নিচে থাকবে আর একজন উপরে থাকবে সেটা এরকম না। তারা কি করেছে, প্রায় 8-10টা গাছ ভাগ করে নিয়েছে, যে একজন এই 5-6টায় উঠবে আর একজন ওই 5-6টায় উঠবে, এরকম করে আর কি। আর তারা কিন্তু নিজামগাছিকে খুব ভালো করে চিনতো। সে যে বাড়ি গেলেও ঘুমাবে না এটাও সে জানতো। হয়তোবা আধা ঘন্টা পরে ব্যাক করতো, এখন হয়তোবা 2 ঘন্টা পরে ব্যাক করবে। সুতরাং একদম নিশ্চিন্ত মনে যে চুরি করতে পারবে বিষয়টা এরকম না। তারপরও একটু রিলিফ তো পাওয়া গেছে। এখন কি করেছে, তারা তো রস চুরি করতে শুরু করেছে। এদিকে চারদিকে ঝিঝি পোকার ডাক তো ছিলই। ওই সময় এই আব্দুর রহমান আর শরীফুল ছাড়া আশেপাশে কেউ নেই। তারা তো দুজনের মতো করে কাজ শুরু করতে লাগলো। রসও সংগ্রহ করেছে, রস সংগ্রহ করে এক জায়গায় রেখেছে। এইভাবে কিন্তু তারা কাজ করছে। তারা যখন একটা গাছ থেকে রস সংগ্রহ করে, তখন একটা জায়গায় এসে মিলিত হয়। ওই গাছ থেকে রস সংগ্রহ করে বড় একটা হাঁড়িতে রাখে, দুজনই রাখে, কারণ তখনও তো খুব বেশি রস পড়েনি। এভাবে তারা সংগ্রহ করছে। আব্দুর রহমান খেয়াল করলো, সে 2টো গাছ থেকে রস সংগ্রহ করার পরও এই শরীফুল আসেনি। চিন্তা করলো কি ব্যাপার, কয়েকবার তো শরীফুলের সাথে দেখা হলো, আমি 2টো গাছ থেকে রস নামালাম, শরীফুলকে যে দেখলাম না, ঘটনাটা কি? এদিকে সে তো চিৎকার দিয়ে শরীফুলকে ডাকতেও পারছে না। সে বিভিন্ন ধরনের ইশারা, ইঙ্গিত, মুখ দিয়ে বিভিন্ন ধরনের শব্দ করছে। এই শব্দগুলো কিন্তু তাদের বলা ছিল যে এরকম শব্দ একজন আরেকজনকে করবে। সে যখন এরকম মুখ দিয়ে সাংকেতিক শব্দ করছে, এই শব্দের কোনো রিপ্লাই আসে না। একে তো প্রচণ্ড ঠান্ডা, ঘন কুয়াশা, আর এই জায়গাতে আব্দুর রহমান আর শরীফুল ছাড়া এখন আপাতত কেউই নেই। এরই মধ্যে হঠাৎ প্রচণ্ড জোরে একটা চিৎকারটা ছিল শরীফুলের। শুধু একবারই চিৎকারটা শোনা গিয়েছিল, তা হচ্ছে আমাকে বাঁচাও, জাস্ট এই একবারই। এখন এই একবার শব্দ হওয়ার পর আর তো কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। এদিকে আব্দুর রহমান, সে তো চিন্তায় পড়ে গেল যে শরীফুলের কি হলো। সেও তো ভয় পেয়েছে, নিশ্চয়ই কোনো একটা সমস্যা হয়েছে। এখন ভয় কাটিয়ে আব্দুর রহমানও 3বার বা 4বার ডাক দিয়েছে শরীফুলকে। শরীফুলের কোনো আওয়াজ পাওয়া গেল না। তখন শরীফুলকে খোঁজার জন্য সে আগানো শুরু করলো। হঠাৎ করে
শক্ত কোনো কিছুর সাথে এমন জোরে একটা ধাক্কা খেয়েছে, ধাক্কা খেয়ে মাথার এক পাশে আঘাত পেয়েছে আব্দুর রহমান। সে পড়ে গেল নিচে। ওঠার পর দেখতে পেল যে সে যেই জিনিসটার সাথে ধাক্কা খেয়েছে এটা একটা খেজুর গাছ হতে পারে, কারণ এখানে তো ম্যাক্সিমামই খেজুর গাছ। কিন্তু সে যে পড়ে গিয়েছে ওইখানে আশেপাশে কোনো খেজুর গাছ নাই। যতই কুয়াশা থাক কিছুটা দূরত্ব পর্যন্ত দেখা যাচ্ছে, কিন্তু সে কিসের সাথে ধাক্কা খেলো সে তো কোনো কিছু দেখতে পেল না। তখন আব্দুর রহমান আরও ভয় পেয়ে যায়। এমন সময় সে ফিল করে তার পা ধরে কেউ হ্যাঁচকা টান দিয়েছে, তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। সে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। ওই সময়ে আব্দুর রহমান নিজেকে যতই চেষ্টা করুক ছাড়ানোর জন্য সে তো পারছে না। এমত অবস্থায় একটা ভয়ঙ্কর গায়েবী আওয়াজ ভেসে আসে, তা হচ্ছে, আব্দুর রহমান, অনেক তো মানুষকে বিরক্ত করছিস, মানুষকে, অবলা প্রাণীকে কামড়ে দিয়ে রক্ত বের করেছিস। রক্তের নোনতা স্বাদ দাঁতে লাগার পর খুব ভালো লাগে না? নেশা হয়ে গেছে। আজকে আমি এসব কিছুর শোধ উসুল করব রে। আজকে তোকে কামড়ে দিয়ে তোর রক্তের নোনতা স্বাদ কেমন তা আমি বুঝবো। এই কথা বলার পরপরই নাকি আব্দুর রহমান ফিল করে তার ঘাড়ের এখানে কে যেন ভয়ঙ্কর ভাবে কামড়ে দিয়েছে। মনে হচ্ছিল খুবই সুচালো দাঁত, অনেকগুলো দাঁত দিয়ে কামড়ে দিয়েছে তার ঘাড়ের উপরে। এমন জোরে এক চিৎকার দিয়েছে আব্দুর রহমান। আব্দুর রহমান অসহায় হয়ে গেছে, ওখানে আর কেউ নাই। আর এরপর আবার কি হয়, আব্দুর রহমান ফিল করে যে সে শূন্যে উঠে যাচ্ছে। তাকে শূন্যে তুলে ফেলে, শূন্যে তোলার পর আবার নিচে ছুঁড়ে মারে, আবার শূন্যে তোলে, শূন্যে তোলার পর আবার নিচে ছুঁড়ে মারে। এভাবে 2 বার ছুঁড়েছে। আব্দুর রহমানের শরীরে আর জোর নাই, চিৎকার যে দেবে এই শক্তিটাও তার শরীর থেকে হারিয়ে গেছে। এর মধ্যে ঘটে একটা ঘটনা। এই যে 3 বার ডাক দিয়েছিল শরীফুলকে, তারপর চিৎকার দিয়েছিল, অনেক দূর থেকে আবার এই যে নিজামগাছি উনি এই শব্দটা শুনেছিলেন। উনি চিন্তা করলেন যে কী ব্যাপার, ওইদিকে শব্দ আসে কোত্থেকে। উনি আবার বাড়ি থেকে হাঁটা ধরেছিলেন। ওনার বাড়ি যে খুব বেশি দূরে ছিল তা না, আবার অনেকেই তো রস চুরি করতে আসে, ডাকাডাকি করে, এরকম করে হয়তো বা কেউ এসে নিজেরা নিজেদের মধ্যে ডাকাডাকি করছে, আবার কেউ বিপদে পড়লো কিনা, ওই চিন্তা থেকে ও নিজামগাছি বের হয়ে আসেন। উনি যখন কাছাকাছি চলে আসেন, এসে দেখেন যে এই যে আব্দুর রহমান, তার অবস্থা খুবই খারাপ। তার ঘাড়ের কাছে খুব ভয়ঙ্করভাবে কে যেন কামড়ে দিয়েছে, গল গল করে রক্ত পড়ছে, সে কাতরাচ্ছে, কোনো কথা বলতে পারছে না। এখন এই যে আব্দুর রহমান, তার যে এই অবস্থা হলো, এই অবস্থা দেখে যে নিজামগাছি সে নিজেও ভয় পেয়ে যায়। এই কারণে ভয় পায় যে আব্দুর রহমানের এই অবস্থা হয়েছে, আর এইখানে তো সবগুলো খেজুর গাছের দায়িত্ব নিয়েছে হচ্ছে এই নিজামগাছি। আব্দুর রহমানের এই অবস্থা হয়েছে, নিশ্চয়ই প্রত্যেক মানুষ বলবে যে সে এই কাজ করেছে, অর্থাৎ আব্দুর রহমান রস চুরি করে খেতে আসছে, আর এই কারণে নিজামগাছি তার এই অবস্থা করেছে। এখন কি অবস্থা হবে? এই আব্দুর রহমানের পরিবার, তারা তো তাকে আস্ত রাখবে না। রস চুরি করে খাওয়ার অপরাধে একজনকে তো এইভাবে জখম করা যায় না। এখন কি করবে? উনি কি এখান থেকে পালাবে না কি করবে? আব্দুর রহমানকে নিয়ে ওনার এখন করণীয় কি? উনি আসলে ওই সময় বুঝে উঠতে পারছে না যে আসলে কি করবেন। তখন সিদ্ধান্ত নিলেন যা হয় হবে, একটা মানুষকে তো বাঁচাতে তো হবে। রস চুরি করে না খেতেই আসে, তাই বলে কি সে মারা যাবে এভাবে? তখন আব্দুর রহমানকে উনি কাঁধে তুলে নিলেন। চিন্তা করেন এখনই আব্দুর রহমানকে তার বাড়িতে নিয়ে যেতে হবে। যখনই কাঁধে তুলে নিয়েছেন, তখনই হঠাৎ করে ভয়ঙ্কর একটা কণ্ঠে আওয়াজ আসে, হ্যাঁ রে নিজামগাছি, তোর সাথে তো আমার কোনো শত্রুতা নাই, তোকে তো আমি কোনো কিছু করি নাই, এ আমার খাবার, ওকে রেখে দিয়ে যা, ওকে এখান থেকে নিবি না, ওর সাথে এখনো বহুত হিসাব নিকাশ বাকি আছে। এই কথা বলার পরপরই এই নিজামগাছি উনি চিন্তা করেন যে বুঝছি ঘটনাটা কি হয়েছে, এ তো ভয়ঙ্কর কোনো একটা জিনের খপ্পরে পড়ে গেছে। এখন এই নিজামগাছি তো জিনের খপ্পরে পড়ে গেছে, এখন কি করবে? এখন কি একে রেখে যাবে? রেখে গেলে হবে একটা বিপদ। আবার যদি রেখে না দিয়ে চলে যান, পরবর্তীতে
এই আব্দুর রহমান এখানে পড়ে থাকা অবস্থায় যদি মারা যায়, মারা তো যাবে নিশ্চিত, যেহেতু জিনের খপ্পরে পড়ছে, তখন সব দোষ পড়বে এই নিজামগাছির ঘাড়ে। তখন তার নামে মামলা হবে, জেলে যাবে, নিজেকে কোনোভাবেই উনি নির্দোষ প্রমাণ করতে পারবেন না। কি করা? যেহেতু এই নিজামগাছি খুবই সাহসী একজন মানুষ ছিলেন, উনি সিদ্ধান্ত নিলেন, না, এভাবে একটা ছেলেকে ফেলে রাখা যাবে না। ছেলেটা যতই দুষ্টু হোক না কেন, ওকে তো এইভাবে আমি ফেলে রেখে যেতে পারি না। তখনই নিজামগাছি কি করেছেন, উনি চতুর্দিকে একটা দাগ দিয়েছেন। ওনার হাতে তো লাঠিটা ছিলই, লাঠি দিয়ে চতুর্দিকে একটা দোয়া করে দাগ দিয়েছেন। যেহেতু রাতের বেলা উনি চলাচল করতেন, বেশ সাহসী মানুষ ছিলেন, এই সমস্ত নিয়মকানুন ওনার ভালোই জানা ছিল। দাগ যখন উনি দিয়েছেন, তখন আর একটা জিনিস দেখতে পান যে অন্ধকারের মধ্যে হামাগুড়ি দিয়ে কে যেন এগিয়ে আসছে। উনি ভয় পেয়েছেন যে নিশ্চয়ই ওনার এই দাগের দিকে কোনো অশরীরই এগিয়ে আসছে হামাগুড়ি দিয়ে। কিন্তু কিছুক্ষণ পরে ওনার ভুল ভাঙে, উনি দেখতে পান, আরে এ তো শরীফুল, এই ছেলেটা হামাগুড়ি দিয়ে ওইদিকে এগিয়ে আসছে। নিজামগাছি বুঝতে পারলেন শরীফুলও নিশ্চয়ই এখানকার কোনো আওয়াজ শুনেছে, সে কোনো একটা জায়গায় এভাবে আহত অবস্থায় পড়েছিল, সে এই দিকটাতে হামাগুড়ি দিয়ে আসছে। শরীফুল আস্তে আস্তে ওই বৃত্তের ভেতরে আসার চেষ্টা করছে। নিজামগাছি চিন্তা করলেন, এটা কি কোনো অশরীরের কাজ? শরীফুলের রূপ ধরে ও কি এই বৃত্তের মধ্যে আসার চেষ্টা করছে, নাকি আসলে এটা শরীফুল? এদিকে এ যে শরীফুল কিনা তা তো আব্দুর রহমানের কাছ থেকে জানা যাচ্ছে না, কেননা আব্দুর রহমান তো তখন সেই অবস্থায় নাই। তখন তার অবস্থা খুবই শোচনীয়, যেভাবে রক্ত বের হচ্ছে তাতে মারা যাবার কথা। এদিকে একটা সময় উনি বুঝতে পারলেন যে এইটা আসলেই শরীফুল, কেননা শরীফুলের অবস্থা খুবই খারাপ ছিল। উনি তখন কি করেছেন, ওই বৃত্তের মধ্যে থেকে হাতটা বাড়িয়ে দিয়ে এক হ্যাঁচকা টানে শরীফুলকে বৃত্তের ভিতরে নিয়ে আসছেন। যখনই বৃত্তের ভিতরে নিয়ে আসছেন, এরপর বাইরে থেকে বিভিন্ন ধরনের হুঙ্কার আসতে থাকে। হুঙ্কার আসতে থাকে যে তুই কাজটা ভালো করলি না, তুই ওদেরকে আমার কাছে দিয়ে দে। কিন্তু উনি তো একজন মানুষ হিসাবে এই মানবিক মূল্যবোধ হারায় ফেলেন নাই। উনি যতই বদমেজাজি হন, উনি তো বদমেজাজি যাতে করে ওনার রস কেউ চুরি করে না খায়, এই জন্য উনি উদার হলে তো রসের হাড়ি একটাও থাকবে না, এই জন্য উনি বদমেজাজি। তাই বলে তো উনি দুটো মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে এখান থেকে চলে যেতে পারেন না। উনি ওই বৃত্তের ভেতরে বসে আছেন, শরীফুল আর আব্দুর রহমানের মাথা তার কোলে দিয়ে, আর উনি ওনার মতো করে দোয়া দুরুদ পড়ছেন যা জানেন। তখনও কিন্তু রাতটা শেষ হতে অনেক বাকি, রাত 1টার দিকেই ঘটনা শুরু হয়েছে। আর শীতকালে ফজর আজান হতে তো অনেক সময় লাগে। তো দীর্ঘ এই সময় প্রচণ্ড কনকনে ঠান্ডার মধ্যে উনি এইভাবে বসে আছেন, আর এদিকে এরকম হুঙ্কারের শব্দ আসছে। তবে ভয়ঙ্কর কোনো অবয়বে সরাসরি সামনের দিকে দেখা দিচ্ছে না ওই অবয়বটা। তো এরকম চলতে থাকে অনেকক্ষণ, একদম ফজরের আজানের আগ পর্যন্ত। ফজর আজান যখন হয়ে যায়, তখনও কিন্তু এই নিজামগাছি ওই বৃত্ত থেকে বের হন নাই। আস্তে আস্তে যখন সকাল হতে থাকে, তখন কিছু লোকজন ওই দিকটাতে আসতে থাকে যারা কৃষিকাজ করেন। তখন ওই লোকজনদেরকে উনি ডাকেন, লোকজন এসে দেখে এই অবস্থা। এরপর সবাই মিলে ধরাধরি করে এই আব্দুর রহমানকে তার বাড়িতে পৌঁছে দেওয়া হয়, শরীফুলকে তার বাড়িতে পৌঁছে দেওয়া হয়। আব্দুর রহমানের অবস্থা তো খুবই খারাপ ছিল, তাকে দ্রুত হসপিটালে ভর্তি করানো হয়, অনেক রক্ত বেরিয়ে গিয়েছিল। সব ঘটনা খুলে বলেন এই নিজামগাছি। শুরুর দিকে অবশ্য লোকজন নিজামগাছির কথা বিশ্বাস করতে চান নাই, কেননা সবাই ধারণা করেছিল যে নিজেই পিটিয়ে হয়তো বা নিজামগাছি নিজের দোষটা ঢাকার চেষ্টা করছেন। পরবর্তীতে আব্দুর রহমানের যখন সেন্স ফেরত আসে, সে বিষয়টা বলে যে আসলেই এরকম ঘটনা ঘটছিল। তবে নিজামগাছিকে তো আব্দুর রহমান আর ওই সময় দেখতে পায়নি, কারণ তখন তো তার একটা অচেতন অবস্থা ছিল। শরীফুল দেখতে পেয়েছিল আর কি, সে তো ওইভাবে হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছে। তো শরীফুল মোটামুটি অল্প সময়ের মধ্যে সুস্থ হয়ে যায়। শরীফুল জানায় যে সে যখন আর একটা সাইডে গিয়েছিল, তখন কোনো এক অশরীরী তাকে আক্রমণ করে, আর এমনভাবে আক্রমণ করে প্রচণ্ড জোরে মেরেছে এক আসার। এই কারণে তার অবস্থা খারাপ হয়ে যায়, একবারই সে চিৎকার দিতে পেরেছিল। এরপর সে যখন এই দিকটাতে শব্দ শুনেছে, সেই শব্দের উৎস ধরে হামাগুড়ি দিয়ে আগানো শুরু করেছে। আর পিশাচটা তখন তো এই আব্দুর রহমানের দিকে আর নিজামগাছির সাথে কথা বলছে, এই কারণে সে ওই সাইড থেকে আস্তে আস্তে আগাতে পেরেছে। পরবর্তীতে একজন হুজুরের কাছে যখন নিয়ে যাওয়া হয়, হুজুর জানান এই যে আব্দুর রহমান, সে যে এই জায়গায় বে জায়গায় কামড়াকামড়ি করে বেড়ায়, হুটহাট করে বিভিন্ন জনকে কামড়ায়, বিভিন্ন গরু ছাগলকে কামড়ায়। কোনো এক সন্ধ্যার পর নাকি একটা ছোট্ট সুন্দর বাচ্চা গরুকে সে কামড়ে দিয়েছিল,
লেজে কামড় দিয়েছিল। মূলত এই বাচ্চা গরুটা ছিল হচ্ছে ওই রাতের ওই ভয়ঙ্কর জিনের সন্তান। সে ওই গরুর বেশে রাতের বেলা খেলাধুলা করছিল, আর কোনো কারণ ছাড়াই আব্দুর রহমান ওই গরুর লেজে কামড়ে দিয়েছিল। এটা তার বদভ্যাস হয়ে গিয়েছিল। এটার প্রতিশোধ নেওয়ার জন্যই মূলত নাকি ওই অবয়বটা এসেছিল। ওই অবয়বটা এটাও বলেছিল যে বহুদিন সে তাকে তাকে ছিল, কবে আব্দুর রহমানকে পাওয়া যায়। ওই রাতে আব্দুর রহমানকে সে পেয়ে যায়, যার কারণে সে প্রতিশোধ নেবার চেষ্টা করেছে। কিছুটা প্রতিশোধ সে নিতে পেরেছে। তার ইচ্ছা ছিল আব্দুর রহমানকে একদম জানে মেরে ফেলা এবং তাকে খেয়ে ফেলা, যেহেতু তার সন্তানকে সে রক্তাক্ত করেছে। এটা তার একটা ক্ষোভ ছিল, কিন্তু সে পারেনি এই নিজামগাছির কারণে। আল্লাহর অশেষ রহমত ছিল ওই সময় নিজামগাছি চলে আসছে, এই কারণে তার উদ্দেশ্যটা সফল হয়নি। তো এরপর যেটা হয় সেটা আসলে আমাদের মধ্যে আশা জাগায়। এতদিন অর্থাৎ সেই ছোটবেলা থেকে এই আব্দুর রহমানের যে বদভ্যাসটা ছিল, আব্দুর রহমান এই বদভ্যাস থেকে নিজেকে পুরোপুরিভাবে আল্লাহর রহমতে মুক্ত করতে পারেন। এই ঘটনার পর থেকে সে একদম পুরোপুরি স্বাভাবিক হয়ে যায়। তার আচার আচরণে অনেক পরিবর্তন চলে আসে। আগে সেই দুষ্টুমি শেয়ার করে না। এই যে শরীফুল, যে সেও আগের মতো আর দুষ্টু থাকে না, তারা একদম স্বাভাবিক হয়ে যায় আর কি। আব্দুর রহমানের নাম যে দাঁত কাটা রহমান হয়ে গিয়েছিল, এই দাঁত কাটা রহমান নামে এখনও যদিও বা অনেক মানুষ চেনেন, তবে এখন যে কাউকে সে কামড়ে দেবে এই অবস্থান নাই। সেই অবস্থা থেকে আল্লাহর রহমতে পুরোপুরি মুক্ত হয়ে গেছেন। ছোটবেলা থেকে অনেক শাসন করেও যে কাজটি হয়নি, এই ঘটনার মাধ্যমে সেই কাজটি হয়ে গেছে। কোনো কোনো ঘটনা মানুষকে পরিবর্তন করে দেয়, কোনো কোনো ঘটনা মানুষের পুরো জীবনের একটা মোড় ঘুরিয়ে দেয়। আব্দুর রহমানের ক্ষেত্রেও আর শরীফুলের ক্ষেত্রেও একই রকমের ঘটনা ঘটেছিল। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলে ভয়ের ঘটনা নিঃসন্দেহে মারাত্মক হয়ে থাকে। যাদের সাথে ঘটে তাদের বেলায় তো এটা আরও ভয়ঙ্কর। আমরা শুনলেই তো ভয়ে আমরা কেঁপে উঠি। যাদের সাথে ঘটে তাদের কেমন অনুভূতি হতে পারে। কোনো কোনো ভয়ের ঘটনা মানুষের জীবনকে শেষ করে দেয়, কোনো কোনো ভয়ের ঘটনা মানুষের জীবনের মোড়কে পরিবর্তন করে দেয়। এমনটাই ছিল এই ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন, মোহাম্মদ সাগর কাজী ভাইকে। আশা করি আপনার কাছ থেকে আরও অনেক অনেক ঘটনা ইনশাল্লাহ পাবো। বাগেরহাট থেকে বেশ কিছু ঘটনা আমরা পাই। আমাদের মাসফিক ভাইয়ের বাড়ি তো বাগেরহাটের মোল্লাহাটে। এছাড়া আমাদের আরেকজন আছেন তাহমিদ, সে ঘটনা পাঠায় মোরেলগঞ্জ থেকে। আর সাগর কাজী ভাই উনি ঘটনা পাঠাচ্ছেন। এরপর রোমান ভাই আছেন, উনিও ঘটনা পাঠান। তো বাগেরহাট থেকে বেশ অনেক ঘটনা আলহামদুলিল্লাহ আমরা পাচ্ছি। প্রিয় লিসেনার্স, আপনারাও কিন্তু প্রতিনিয়ত আমাদেরকে ঘটনা পাঠাতে পারেন লিখে বা রেকর্ড করে afnandaharwalbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। ঘটনা পাঠানোর সময় অবশ্যই আপনাদের সচল ফোন নাম্বারটি উল্লেখ করবেন, যাতে করে ঘটনার বিষয়ে যদি আমরা আরও কোনো তথ্য নিতে চাই আপনাদের সাথে যোগাযোগ করতে পারি। আর ঘটনা প্রচারের আগে আমি চেষ্টা করি সবাইকে ফোন করার জন্য। অনেকেই আসলে এমন একটা সময় ফোন করা হয়, সব সময় যে তাকে ফোনে পাওয়া যাবে এটাও তো বলা মুশকিল। কেননা দেখা যাচ্ছে ওই সময় উনি এমন একটা পরিবেশে আছেন, ফোনটা কাছে নাই, তখন ফোনে আমরা পাই না। তখন হোয়াটসঅ্যাপে তাদেরকে কানেক্ট করার চেষ্টা করি, তাদের কাছ থেকে ঘটনার বিষয়ে আমরা জানার চেষ্টা করি। সবসময় যে ফোন দিতে পারি তাও না। যারা অনেক পরিচিত হয়ে গেছেন, অনেকবার কথা হয়েছে, তাদের সাথে আসলে সবসময় ফোনে কথা হয় না। যারা একদম নতুন তাদের সাথে ফোনে কথা বলার চেষ্টা করি আর কি। আর ঘটনার বিষয়ে যদি এমন কোনো তথ্য অতিরিক্ত জানার দরকার থাকে সেক্ষেত্রেও আমরা যোগাযোগ করি। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোডে পর্যন্তই। আগামীকাল আফনান্স বি ইউটিউব চ্যানেলে ফিয়ার উইথ টুয়েসডে শোনার আমন্ত্রণ জানাচ্ছি। আর আসছে বৃহস্পতিবার থার্সডে নাইটের নতুন আরও একটি এপিসোড শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দ্য ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।